এটা হচ্ছে রোচেস্টার ক্যাসেল। আর এখানে যেটা দেখা যাচ্ছে আমার পেছনে এই পাশে, এটা হচ্ছে যে রোচেস্টার ক্যাথিড্রাল, যে একটি নদীপথ লন্ডন থেকে যাতায়াতের ক্ষেত্রে হচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে এই নদীটা ব্যবহার করা হয়। তো আমি আজ আপনাদেরকে নরমান যুগের ইতিহাস এবং ইংরেজি শব্দগুলো একটি আরেকটির প্রতিশব্দ হিসাবে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সেই ইতিহাসটা শোনানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ হাজির হয়েছি ব্যতিক্রম কিছু নিয়ে, যেখানে থাকছে ইতিহাসের এক দারুণ ও রহস্যময় গল্প। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন আধুনিক ইংরেজি শব্দ ভাণ্ডারের প্রায় 30% ফরাসি শব্দ এলো কোথা থেকে? কিভাবে একটি ভাষার ভেতরে আরেকটি ভাষা ঢুকে পড়ল? আজকের ভিডিওতে আমরা ফিরে যাব ইতিহাসের এক উত্তালের সময়, যেখানে আছে রাজা, যুদ্ধ, বিগ্রহ, ক্ষমতার লড়াই এবং ভাষার এক অবাক করা পরিবর্তনের গল্প। কিভাবে একটি যুদ্ধ শুধু রাজত্বই বদলায়নি, বদলে দিয়েছে ইংরেজি ভাষার চেহারাও। সেই অবিশ্বাস্য ইতিহাস নিয়েই আজকের আয়োজন। চলুন শুরু করা যাক আজকের ব্যতিক্রমী যাত্রা, ইতিহাস, ঐতিহ্য এবং ভাষার অদ্ভুত এক মিলনের গল্প। ইংরেজি ভাষা ব্যবহারের ক্ষেত্রে আমরা কিছু শব্দ ব্যবহার করে থাকি, যেগুলো হচ্ছে যে একটি আরেকটির প্রতিশব্দ। শুধু এগুলো প্রতিশব্দ না, এই শব্দগুলো হচ্ছে যে অন্য ভাষা থেকে ইংরেজি ভাষায় প্রবেশ করেছে। যেমন আস্ক এবং কোশ্চেন, এই দুটো হচ্ছে যে আমরা একটি আরেকটি প্রতিশব্দ হিসাবে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই শব্দগুলো কিভাবে হচ্ছে যে একটি আরেকটির প্রতিশব্দ হলো, আজ আমরা সেই ইতিহাসটা জানবো। আর সেই ইতিহাসের পেছনে রয়েছে যুদ্ধ বিগ্রহের কিছু ঘটনা। আমার পেছনে যে ক্যাসেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যাসেলটি প্রতিষ্ঠিত হয়েছিল নরম্যান যুগে, যখন হচ্ছে যে এই শব্দগুলো হচ্ছে যে একটি আরেকটির প্রতিশব্দ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ নরম্যান যুগ হচ্ছে যে অনেক বিদেশি শব্দ হচ্ছে যে ইংরেজি ভাষায় প্রবেশ করেছিল, তখন হচ্ছে যে এই শব্দগুলো একটি আরেকটির প্রতিশব্দ হিসাবে প্রতিষ্ঠিত হয়। এটা হচ্ছে রোচেস্টার ক্যাসেল। আর এখানে যেটা দেখা যাচ্ছে আমার পেছনে এই পাশে, এটা হচ্ছে যে রোচেস্টার ক্যাথিড্রাল। এগুলো হচ্ছে যে প্রতিষ্ঠিত হয়েছিল 1000 সাল থেকে 1100 সালের মাঝামাঝি সময়টাতে। তখনকার যুগটার নাম ছিল নরম্যান যুগ, ওই সময়টাতে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এখানে এই স্থাপনাগুলো প্রতিষ্ঠার পেছনের যে কারণটা সেটা হচ্ছে যে আমার পেছনে দেখেন একটি রিভার মিডওয়ে। এটা হচ্ছে যে একটি নদীপথ লন্ডন থেকে যাতায়াতের ক্ষেত্রে হচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে এই নদীটা ব্যবহার করা হয়। আর এটাকে কেন্দ্র করে হচ্ছে যে এই স্থাপনাগুলো প্রতিষ্ঠিত হয়েছে। তো আমি আজ আপনাদেরকে নরম্যান যুগের ইতিহাস এবং ইংরেজি শব্দগুলো একটি আরেকটির প্রতিশব্দ হিসাবে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সেই ইতিহাসটা শোনানোর চেষ্টা করব। চলুন আমার সাথে আর কিছুক্ষণ থাকুন। ঘটনা 1066 সালের। ইংল্যান্ডে হঠাৎ করেই সৃষ্টি হলো এক বড় রাজনৈতিক সংকট। ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড দ্য কনফেসর 1066 সালের জানুয়ারিতে কোনো সন্তান রেখে যাওয়া ছাড়াই মারা যান। এতে সিংহাসনের জন্য 3 জন শক্তিশালী দাবিদার সামনে আসেন। প্রথমজন গডউইনসন, ইংল্যান্ডের সবচেয়ে ক্ষমতাধর অভিজাত ব্যক্তি। এডওয়ার্ডের মৃত্যুর পর তিনি দ্রুত নিজেকে রাজা হিসেবে ঘোষণা করেন। দ্বিতীয়জন ছিলেন উইলিয়াম, তিনি ছিলেন উত্তর ফ্রান্সের নরম্যান্ডির শাসক। তিনি দাবি করেন এডওয়ার্ড তাকে সিংহাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবং তৃতীয়জন ছিলেন হ্যারাল্ড, নরওয়ের শক্তিশালী ভাইকিংয়ের রাজা। তিনি পুরনো চুক্তির দোহাই দিয়ে ইংল্যান্ড দখল করতে চেয়েছিলেন। সিংহাসনের এই লড়াই ইংল্যান্ডকে 2টি বড় যুদ্ধের মুখোমুখি করে। প্রথমটি ছিল স্ট্যামফোর্ড ব্রিজের যুদ্ধ। এই যুদ্ধে গডউইন্স প্রথমে নরওয়ের রাজা হ্যারাল্ডকে উত্তর ইংল্যান্ডে পরাজিত করে হত্যা করেন। কিন্তু এই বিজয়ের আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। উত্তর থেকে যুদ্ধ করে ক্লান্ত গডউইনসন বাহিনী দক্ষিণ উপকূলে উইলিয়ামের বিশাল নৌবহরের মুখোমুখি হয়। যুদ্ধে গডউইনসন নিহত হন এবং উইলিয়ামের বাহিনী জয়লাভ করে, যে যুদ্ধটি হেস্টিংয়ের যুদ্ধ হিসাবে পরিচিত। এবং এটি সংঘটিত হয় 1066 সালের 14 অক্টোবর। এই যুদ্ধটি ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। ইতিহাসে উইলিয়াম বাহিনীর এই বিজয়কে বলা হয় নরম্যানদের বিজয়। এই নরম্যানরা মূলত উত্তর ফ্রান্সের নরম্যান্ডি অঞ্চল থেকে এসেছিল। তারা ছিল ভাইকিংদের বংশধর, যারা পরে ফরাসি সংস্কৃতির সাথে মিশে যায়।
ঘটনার মধ্যখানে আপনাদেরকে সুন্দর যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে যে প্রতিরক্ষা প্রাচীর, আর এদিকে হচ্ছে যে নদী। প্রাচীরটা হচ্ছে যে অনেক উঁচু এবং হচ্ছে যে অনেক প্রশস্ত, আর এই প্রাচীরটা নির্মাণ করা হয়েছে এই ক্যাসেলকে নিরাপত্তা দেওয়ার জন্য। তো আমি হচ্ছে যে এই ক্যাসেলে আরেকদিন আসবো এবং ক্যাসেল নির্মাণের ইতিহাস এবং ভেতরে কি আছে না আছে আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নরম্যানদের বিজয়ের পর 1066 সালের বড়দিনে উইলিয়াম লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে ইংল্যান্ডের রাজা হিসাবে অভিষিক্ত হন। এই বিজয়ের প্রভাবে পুরনো ইংরেজি ভাষার সাথে ফরাসি ভাষার সংমিশ্রণ ঘটে, যা আধুনিক ইংরেজি ভাষার ভিত্তি তৈরি করে। তখন রাজা, লর্ড, বিচারক ও প্রশাসনের লোকেরা ফরাসি ভাষা ব্যবহার করত, আর সাধারণ মানুষ কথা বলতো পুরাতন ইংরেজিতে। ফলে দুই ভাষা ধীরে ধীরে মিশে যায়, যার ফলে এখন বলা হয়ে থাকে আধুনিক ইংরেজি শব্দভাণ্ডারের প্রায় 30% ফরাসি উৎস থেকে আসা, যেমন কাউন্সিল, কোর্ট, জজ, ডায়মন্ড ইত্যাদি। এসব শব্দ হচ্ছে যে ফরাসিদের থেকেই আসা। তবে অনেক ক্ষেত্রে পুরনো শব্দ টিকে আছে, কিন্তু বেশি আনুষ্ঠানিক বা রাজকীয় ক্ষেত্রে ফরাসি শব্দ ব্যবহার হয়, যার কারণেই আজকের ইংরেজিতে একই অর্থের 2 বা 3 ধরনের শব্দ থাকে। যেমন আমরা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি আস্ক শব্দটি, কিন্তু ফরাসি ভাষা থেকে আসা কোশ্চেন বহুল প্রচলিত হওয়ায় এখন সেটি প্রতিশব্দ বলা যায়। নরম্যানদের এই শাসন টিকে ছিল 1154 সাল পর্যন্ত। এই সময়ে তারা ইংরেজি ভাষার ব্যাপক পরিবর্তন করার পাশাপাশি এই রোচেস্টার ক্যাসেলের মতো টাওয়ার অফ লন্ডন সহ অনেকগুলো ঐতিহাসিক স্থাপনা তৈরি করেন। আপনাদেরকে যে ক্যাথিড্রালের কথা বলেছি, চলুন ক্যাথিড্রালের সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখাবো। এগুলো হচ্ছে যে এখনও ইতিহাস এবং ঐতিহ্যের চিহ্ন বহন করে আছে। চলুন আমরা হচ্ছে যে ক্যাথিড্রালটা দেখি। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং পরবর্তীতে যদি আবার এখানে আসি এই রোচেস্টার ক্যাসেলের ভেতরে প্রবেশ করে এটার ইতিহাস এবং ওইদিকে হচ্ছে যে রোচেস্টার ক্যাথিড্রাল, এই দুটার ইতিহাস হচ্ছে যে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং ভেতরে ঢোকার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।